বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের সূচনা পর্ব, ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ, লিখেছেন আহমেদ মুসা। স্যাংশন টু দ্য ফিল্ড ডিসেন্ডার শীর্ষক নিবন্ধে বলা হয়, একজন প্রধানমন্ত্রী যখন প্রকাশ্য জনসভায় নির্দেশ দেন যে নকশালদের দেখামাত্র গুলি করো, তখন রাষ্ট্রীয় পর্যায়ে রাজনৈতিক হত্যাকাণ্ড চালানোর জন্য অন্য কোনো অনুমোদনের আর দরকার পড়ে না। বাংলাদেশের প্রধান কুলপতির শীতল এই ঘোষণার মধ্যেই সম্ভবত নিহিত ছিল তার রাষ্ট্র সম্পর্কিত মনস্তত্ত্ব, যার প্রকাশ ঘটেছে অবচেতনভাবে। আর এই খেলার প্রকাশ্য রূপ দেখা গেল যাতে প্রতিভাত হলো যে রাজনৈতিক প্রতিপক্ষের চ্যালেঞ্জ তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে না। তাই পুলিশ ফোর্স, যারা গত বৃহস্পতিবার সকালে ইন্টারকন্টিনেন্টালের প্রাঙ্গণে স্বাধীনতার পর প্রথমবারের মতো রক্তের স্বাদ গ্রহণ করেছে, হয়তো তারা নেড়েচেড়ে পরিষ্কার করছে তাদের নবগৃহীত অটোমেটিক অস্ত্রগুলো, যাদের পছন্দনীয় শিকারদের রক্তপাতের জন্য জবাবদিহির সম্মুখীন হতে হবে না। প্রধানমন্ত্রীর এই নির্লিপ্ত হুমকি বাস্তবায়নের ক্ষেত্রে বাদ পড়বে না সরল রাজনৈতিক পর্যবেক্ষকরাও। বাঙালিদের মধ্যে নকশালরা যেখানে আলাদাভাবে চিহ্নিত কোনো জীব নয়, সেক্ষেত্রে বিরুদ্ধমতের যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে বুলেটের খোরাক হওয়ার পথ প্রশস্ত করা হলো। এটা করা হলো ক্ষমতায় অধিষ্ঠিতদের ক্ষমতা সংরক্ষণের স্বার্থে। 9 মাসব্যাপী স্বাধীনতা যুদ্ধ সমাপ্তির পর সশস্ত্র বিক্ষোভের ফলে সৃষ্ট তীব্র ভারসাম্যহীন পরিস্থিতির প্রেক্ষাপটে রাজনীতির মোড়কে এই ধরনের বক্তব্যদান জাতিকে দুর্ভাগ্যজনক ও ভয়ঙ্কর অবস্থার দিকে ঠেলে দেবে। এই নির্দেশ পরিস্থিতিকে উত্তপ্ত করবে এবং বিভিন্ন বাহিনীর ঐক্যের বন্ধন ছিন্ন হয়ে বাংলাদেশকে রাজনৈতিক হত্যাকাণ্ডের পথে ঠেলে দেবে। অন্যদিকে রাজনৈতিক সরকার কর্তৃক পুলিশকে রাজনৈতিক হত্যাকাণ্ডে নিয়োজিত করার ফলে যা অতীতের শাসক শোষকেরা করেছিল, একথাই প্রমাণিত হবে যে আমাদের নেতারা ইতিহাসের প্রাথমিক শিক্ষাও গ্রহণ করেননি। নকশালদের গুলি করার হুকুম এবং আওয়ামী লীগ বহির্ভূত বিশেষ করে বামপন্থীদের প্রতি হুমকি একমাত্র ফ্যাসিবাদেরই মুখোশ উন্মোচন করবে। হলিডে, 2রা এপ্রিল 1972। এই সম্পর্কে মওদুদ আহমেদ তার গ্রন্থ বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের শাসনকালে লিখেছেন, একটিমাত্র পরিকল্পনার মাধ্যমে এই সমস্ত বহুবিধ সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়া হয় এবং সেটি হলো সম্পূর্ণভাবে রাজনৈতিক নিয়ন্ত্রণাধীন একটি আধা সামরিক বাহিনী। এর আগেই ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে বোঝানো হয়েছিল যে স্বাধীনতার অব্যবহিত পরে শান্তি রক্ষার পথে বড় রকমের বিপর্যয় আসা মোটেই অপ্রত্যাশিত হবে না। উপরোক্ত সমস্যার কথা বিবেচনায় রেখে ভারতীয় উপদেষ্টাদের পরামর্শ অনুযায়ী রক্ষী বাহিনী নামে একটি আধা সামরিক বাহিনী গঠনের মূল ধারণাটি কলকাতায় প্রবাসী বাংলাদেশ সরকারের মনেই রেখাপাত করেছিল। ধারণা করা হয়েছিল যে এই বাহিনী হবে যথাযথভাবে প্রশিক্ষিত এবং সুসজ্জিত। দেশের অভ্যন্তরে আইন রক্ষার জন্য এই বাহিনী পুলিশকে সক্রিয়ভাবে সাহায্য করবে এবং প্রয়োজনবোধে সাহায্য করবে সেনাবাহিনীকে। অন্যদিকে এই বাহিনী থাকবে পুরোপুরিভাবে রাজনৈতিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে। এক্ষেত্রে যুক্তি দেখানো হয়েছিল যে উদ্বুদ্ধ পরিস্থিতিতে দেশে একটি সুসজ্জিত আধাসামরিক বাহিনী গঠনের কাজটি অবশ্যই অসঙ্গত হবে না। এ কথা সত্য যে প্রকৃতপক্ষে সামরিক সংগঠনের সঙ্গে ভারসাম্য বিধানের জন্য রাজনৈতিক প্রেরণা থেকে এই বাহিনী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রক্ষী বাহিনী গঠনের জন্য তাই স্বাভাবিকভাবেই নতুন একটি আইন প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভূত হয়। এই বাহিনীতে সদস্য নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের জন্য এই সময় ব্যাপক প্রস্তুতি চলতে থাকে এবং আনুষ্ঠানিকভাবে গঠিত হবার আগেই এই বাহিনী তার কার্যক্রম শুরু করে দেয়। এইভাবে ভারতীয় উপদেষ্টা এবং সামরিক পরামর্শকদের প্রত্যক্ষ সহযোগিতায় সমস্ত প্রস্তুতি শেষ হবার সাথে সাথেই 72 সালের 7 মার্চ জাতীয় রক্ষী বাহিনী আদেশ প্রণয়ন করা হয় এবং 1 ফেব্রুয়ারি তারিখ থেকে তা কার্যকর বলে গণ্য করার নির্দেশ দেওয়া হয়। একটি আইন প্রয়োগকারী সংস্থা বা একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার জন্য যা প্রয়োজন, সেনাবাহিনী বা পুলিশ আইনের মতো তেমন একটি আইনগত কাঠামো রক্ষী বাহিনীর আদেশে ছিল অনুপস্থিত। একটি জাতীয় রক্ষী বাহিনী গঠনের বিষয়টি আইনে উল্লেখ করা হলেও এর মুখবন্ধ বা প্রস্তাবনায় এই বাহিনী গঠনের উদ্দেশ্য বা যৌক্তিকতা সম্পর্কে কিছুই বলা হয়নি। এই আইনের সংজ্ঞায় রক্ষী শব্দটি বাহিনীর অফিসার পদে সাধারণ সদস্যদের জন্য ব্যবহার করা হয়। এতে বলা হয় জাতীয় রক্ষী বাহিনী নামে একটি বাহিনী গঠন করা হবে, সরকার নির্ধারিত পন্থায় এর জন্য রক্ষী এবং অন্যান্য অফিসার নিয়োগ করা হবে। অনুচ্ছেদ 4। এই বাহিনীর উদ্দেশ্য এবং কার্যাবলী সম্পর্কে আইনে বলা হয় সুনির্দিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন বোধে এই বাহিনীকে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার কাজে বেসামরিক কর্তৃপক্ষকে সাহায্য করার জন্য নিয়োগ করতে পারবে। সরকার আহ্বান করলে এই বাহিনী সশস্ত্র বাহিনীকে সাহায্য করবে এবং সরকার নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করবে। অনুচ্ছেদ 18। উক্ত বাহিনী পরিচালনা ব্যবস্থাপনার জন্য আইনে উল্লেখ করা হয় যে এই বাহিনী তদারকির দায়িত্ব সরকারের হাতে ন্যস্ত করা হবে এবং
আদেশে উল্লেখিত আইন ও তার বিধানাবলীর ভিত্তিতে পরিচালকের মাধ্যমে এই বাহিনী প্রশাসিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত করা হবে, অথবা সরকারের তরফ থেকে বিভিন্ন সময়ে প্রাপ্ত নির্দেশ অনুযায়ী এই বাহিনী কাজ করবে। অনুচ্ছেদ 7। সরকার তার সুনির্দিষ্ট নিয়মে এই বাহিনী পরিচালনার জন্য একজন পরিচালক এবং অন্যান্য অফিসার বিশেষ শর্তাবলীর ভিত্তিতে নিযুক্ত করবেন। আইনের আওতাধীন রক্ষী এবং অফিসারদের বিরুদ্ধে শাস্তি এবং শৃঙ্খলা বিধি আরোপ করা হচ্ছে বলে আইনের 11 ও 15 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়। 10 নম্বর অনুচ্ছেদে বলা হয় যে উক্ত আদেশ বলে চাকুরির মেয়াদ শেষ হয়ে গেলে কিংবা বিশেষভাবে নির্দেশিত নিয়মে এই আদেশের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের চাকরিচ্যুত করা যাবে। আদেশে 16 নম্বর অনুচ্ছেদে বাহিনীর পরিচালক ও অফিসারদের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়। 17 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয় যে সরকার একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে উক্ত আইনের উদ্দেশ্যাবলী পরিচালনার জন্য আইন প্রণয়ন এবং বাহিনীর গঠন, রক্ষণাবেক্ষণ, প্রশাসন, হুকুমদান, নিয়ন্ত্রণ কিংবা শৃঙ্খলা বিধানের জন্য প্রয়োজনীয় বিধান প্রণয়ন করবেন। এই ছিল রক্ষী বাহিনী আদেশের মূল গঠন বৃত্তান্ত। 1861 সালের পুলিশ আইনের প্রস্তাবনায় বলা হয়েছিল যে অপরাধ দমন এবং সূত্র অনুসন্ধানের জন্য পুলিশ বাহিনী আইন প্রণয়ন করা হয়েছে। এক্ষেত্রে রক্ষী বাহিনী আদেশ ছিল পুরোপুরিভাবে নীরব এবং 8 নম্বর অনুচ্ছেদে উল্লেখিত রক্ষী বাহিনী গঠনের উদ্দেশ্য ও যুক্তি এই প্রস্তাবনার অন্তর্ভুক্ত করা হয়নি। এই আইনটি ছিল একটি খসড়া ধরনের এবং বাহিনীর বিস্তারিত কার্যধারা, জনগণের কাছে এর ভূমিকা, এর ক্ষমতা ও কর্তৃত্ব কিংবা আইনের দৃষ্টিভঙ্গিতে এর গ্রহণযোগ্যতা ইত্যাদি ব্যাপারে কোনো গভীর চিন্তার ছাপও ছিল না। কিন্তু সুনির্দিষ্ট নিয়ম জারি কিংবা সুনির্দিষ্ট কর্তৃপক্ষ গঠন করা পর্যন্ত এই বাহিনী অপেক্ষা করেনি। সরকার খুব শিগগিরই এই বাহিনী ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন এবং আইন প্রণয়নের আগেই রক্ষী বাহিনী তার কাজ শুরু করে দেয়। পরবর্তীকালে আদেশ জারির মাধ্যমে কেবলমাত্র এদের কর্মতৎপরতাকে পেছনের তারিখ থেকে আইনগত সমর্থন দেয়া হয়। রক্ষী বাহিনী প্রধানত যে সমস্ত দায়িত্ব পালন করেছে তা হলো বেআইনি অস্ত্র উদ্ধার করা, সীমান্তে চোরাচালান রোধ করা, অবৈধ গুদামজাত ও কালোবাজারি বন্ধ করা এবং চূড়ান্তভাবে সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ নিশ্চিহ্ন করা। ঝটিকা বাহিনীর মতো এবং বিদ্যুতের ন্যায় আকস্মিকভাবে এই বাহিনী তার কার্যধারা পরিচালনা করতে থাকে। সারা গ্রাম ঘেরাও করে এই বাহিনী অস্ত্র, দুষ্কৃতকারী এবং রাজনৈতিক প্রতিপক্ষ অনুসন্ধান করতে শুরু করে এবং এক পর্যায়ে ভুয়া রেশন কার্ড উদ্ধার করতে থাকে। এই প্রক্রিয়ায় তারা বেপরোয়াভাবে হত্যা, লুণ্ঠন এমনকি ধর্ষণও করতে থাকে। এদের তৎপরতা নিয়ন্ত্রণ এবং জবাবদিহি নিরূপণের কোনো বিধান ছিল না। অচিরেই এগুলো আইনের সাধারণ আওতা বহির্ভূত বেসরকারি বাহিনী হিসেবে পরিচিতি অর্জন করে। তারা যে কোনো বাড়িতে প্রবেশ করতে পারত, যে কাউকে গ্রেফতার করতে পারত। দেশের গোটা গ্রামাঞ্চলে শিবির স্থাপনা করে তারা নারী শিশু নির্বিশেষে যে কাউকে সেই শিবিরে আটক রাখতে পারত। বাহিনীর প্রতিটি অপারেশনে প্রচুর সংখ্যক নির্দোষ মানুষকে বিপন্ন করা হতে থাকলে প্রতিটি অপারেশনের মাধ্যমে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে থাকে। জনগণের মধ্যে রক্ষী বাহিনী সম্পর্কে ভীতি জন্মাতে থাকে এবং এর ফলে জনমনে ক্রমশ ঘৃণাবোধ সঞ্চারিত হয়। এভাবে কাজ শুরু করার কয়েক মাসের মধ্যেই রক্ষী বাহিনী জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা হারাতে থাকে। যে কোনো আদালতে রক্ষী বাহিনীর তৎপরতাকে চ্যালেঞ্জ করা ছিল দুঃসাধ্য। এর প্রধান কারণ ছিল এই যে সেনাবাহিনী, পুলিশ কিংবা এই ধরনের সংস্থার মতো কঠিন নিয়মের নিগড়ে তারা আবদ্ধ ছিল না। তাদের মধ্যে যে কোনো ব্যক্তিকে গ্রেফতারের জন্য আইনের প্রক্রিয়া অনুসরণ, যে কোনো গৃহ তল্লাশি বা সম্পত্তি সিজকরণ কিংবা নিজেদের ব্যবহৃত গোলাবারুদের হিসেব রাখার কোনো বালাই ছিল না। জনগণের সম্পত্তি সংক্রান্ত কার্যধারা পরিচালনার ব্যাপারে তাদের জন্য কোনো আচরণবিধি কিংবা কাঠামোগত শৃঙ্খলার অস্তিত্ব ছিল না। যখন রক্ষী বাহিনীর আচরণ এবং ভূমিকা নিয়ে জনগণের অসন্তোষ চরমতম পর্যায়ে উপনীত হয় এবং দেশের সংবাদপত্রগুলো তাদের ক্ষমতা, কর্তৃত্ব ও ভূমিকা নিয়ে অব্যাহতভাবে প্রশ্ন উত্থাপন করতে থাকে, তখন 20 মাস কার্যধারা পরিচালনার ঢালাও লাইসেন্স দেওয়ার পর সরকার রক্ষী বাহিনী কোনো তৎপরতাকে আইনসিদ্ধ বলে প্রতিপন্ন করার লক্ষ্যেও একটি অধ্যাদেশ জারি করেন। এই অধ্যাদেশের মূল আদেশে প্রথমবারের মতো একটি সংশোধনী আনা হয় এবং 8 ক নামে একটি নতুন অনুচ্ছেদ সংযোজন করে অনেক পিছিয়ে 1972 সালের 1 ফেব্রুয়ারি থেকে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। এই অনুচ্ছেদে উল্লেখ করা হয় যে ফৌজদারি দণ্ডবিধি বা অন্য যে কোনো আইনের পরিপন্থী না হলে রক্ষী বাহিনীর যে কোনো সদস্য বা অফিসার 8 নম্বর অনুচ্ছেদ বলে বিনা ওয়ারেন্টে 1. যে কোনো আইনের পরিপন্থী অপরাধে লিপ্ত থাকায় সন্দেহবশত যে কোনো ব্যক্তিকে গ্রেফতার। 2. যে কোনো ব্যক্তি, স্থান, যানবাহন, নৌযান ইত্যাদি তল্লাশি বা
আইন শৃঙ্খলা বিরোধী কাজে ব্যবহৃত হচ্ছে এমন যে কোনো সামগ্রী বাজেয়াপ্ত করতে পারবেন। যে কোনো ব্যক্তিকে গ্রেফতার এবং তার সম্পত্তি হস্তগত করার পর একটি রিপোর্ট সহ তাকে নিকটবর্তী থানার হেফাজতে প্রেরণ করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনের এই সংশোধনীর মাধ্যমে অতীতে বা ভবিষ্যতে সম্পাদিত রক্ষী বাহিনীর সমস্ত কার্যকলাপের উপর বৈধতার প্রলেপ দেওয়া হয়। উপরন্তু এতে 16 ক অনুচ্ছেদ সংযোজন করে বলা হয় যে রক্ষী বাহিনীর সদস্যরা তাদের যে কোনো কাজ সরল বিশ্বাসে করেছেন বলে গণ্য করা হবে এবং এই নিয়ে তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের, অভিযোগ পেশ কিংবা আইনগত কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। রক্ষী বাহিনী সরকারের কোনো নির্দিষ্ট মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে ছিল না। প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে রাষ্ট্রপতি শেখ মুজিবের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে এই বাহিনী পরিচালিত হতো। এক রহস্যজনক পদ্ধতিতে এরা কাজকর্ম করত। বিভিন্ন শ্রেণীর জনগণ এবং সংবাদপত্রগুলোর অব্যাহত দাবির পরেও এদের গঠন প্রণালী বা বাজেট সম্পর্কে সরকার কোনো তথ্য প্রকাশ করেনি। জনগণের এক উল্লেখযোগ্য অংশ অভিযোগ করতেন যে রক্ষী বাহিনী ছিল ভারতীয় কর্তৃপক্ষের একটি সম্প্রসারিত অংশ মাত্র। কেবলমাত্র প্রশিক্ষণ নয়, তাদের প্রয়োজনীয় সমস্ত রসদও ভারত থেকেই আসত। এদের পোশাকের সঙ্গে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর পোশাকের সাদৃশ্য ছিল এবং জনগণ প্রায়ই ভারতীয় বাহিনীকে রক্ষী বাহিনীর নির্মাতা বলে দাবি করত। রক্ষী বাহিনীর আওয়ামী লীগপন্থী আচরণের ফলেই জনমনে এই ধারণা বদ্ধমূল হয়েছিল। রক্ষী বাহিনীর গঠন প্রণালী এবং কাজের ধরন ও পদ্ধতি ছিল ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের অনুরূপ। এটা সত্য যে ভারতে এবং বাংলাদেশে ভারতীয় প্রশিক্ষকরাই প্রথম রক্ষী বাহিনীকে প্রশিক্ষণ দেয়। তবে রক্ষী বাহিনীর মধ্যে ভারতীয় বাহিনী থাকার অভিযোগ সত্য ছিল বলে মনে হয় না। যাই হোক, জাতীয় রক্ষী বাহিনী কোনো ভালো কাজই করেনি একথা কিন্তু ঠিক নয়। বিপুল পরিমাণ বেআইনি অস্ত্র এরা উদ্ধার করেছে এবং আটক করেছে প্রচুর পরিমাণে চোরাচালানকৃত পণ্য। কালোবাজারি এবং অবৈধ গুদামজাতকারীরা রক্ষী বাহিনীর নাম শুনেই আতঙ্ক বোধ করত। তবে রাজনৈতিক উদ্দেশ্যে তাদের ব্যবহার করায় এই সুনাম তারা ধরে রাখতে পারেনি। চোরাচালানকারী, মজুতদার, দুর্বৃত্ত এবং বেআইনি অস্ত্রধারীদের সেই যে বিশাল অংশ আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট ছিল, অভিযানকালে রক্ষী বাহিনী অনেক সময় তাদের উপর চড়াও হয়নি। আওয়ামী লীগের সমর্থকদের কাছ থেকে প্রচুর পরিমাণে বেআইনি অস্ত্র উদ্ধার করতেও রক্ষী বাহিনী স্বাভাবিকভাবেই ব্যর্থ হয়েছিল। কাজেই যথার্থ একটি আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে রক্ষী বাহিনী অচিরেই এর গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে। তাদের অতিরিক্ত বাড়াবাড়ি প্রায়ই সাধারণ এবং নিরপরাধ লোকেদের জীবনযাপনে ব্যাঘাত সৃষ্টি করত। সরকারের বিরোধী দলীয় যে কাউকে তারা দেশবিরোধী বলে মনে করত এবং এই ধারণা থেকে অসংখ্য লোককে তারা হত্যা করেছে। ফলে দুর্ভাগ্যজনকভাবে সরকারের একটি ফ্যাসিস্ট বাহিনী হিসেবেই রক্ষী বাহিনী তার পরিচিতি অর্জন করে। সুনির্দিষ্ট কোনো আচরণবিধি এবং প্রশাসনিক কাঠামোর অনুপস্থিতিতে রক্ষী বাহিনীর আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলাও অচিরেই ভেঙে পড়ে। পদমর্যাদার ক্ষেত্রে সাংগঠনিক দুর্বলতার কারণে এরা প্রায় নিজেদের মধ্যে কলহ ও সংঘর্ষে লিপ্ত হতো। পদমর্যাদা নির্ধারণ থেকে শুরু করে খাদ্য, রেশন সামগ্রীর পরিমাণ পর্যন্ত ছিল এই কলহের কারণ। জনগণের কাছে ভাবমূর্তি হারাবার সাথে সাথে রক্ষী বাহিনী থেকে পলাতকের সংখ্যাও দিনে দিনে বেড়ে চলেছিল। রক্ষী বাহিনীর আয়তন বাড়ার সাথে সাথে এদের মধ্যে শৃঙ্খলা আনার লক্ষ্যে সরকার পরবর্তীকালে রক্ষী বাহিনীর আদেশে একটি সংশোধনী আনেন। একটি বিশেষ বিষয় হল, সরকার রক্ষী বাহিনীর জন্য কোনো আচরণবিধি প্রণয়ন না করে পক্ষান্তরে আইনেই সংশোধনী এনে বিশৃঙ্খলা দূরীকরণের চেষ্টা চালান। প্রধানত বাহিনীর সদস্যদের পদমর্যাদা নির্ধারণ এবং আভ্যন্তরীণ শৃঙ্খলা স্থাপনের লক্ষ্যেই এই সংশোধনী আনা হয়। আদেশের সংজ্ঞা বা অনুচ্ছেদ 2 গোটাটাই পুনর্বিন্যস্ত করে ব্যাটালিয়ন, কোম্পানি, প্লাটুন, রেজিমেন্ট, জোন ইত্যাদি গঠন করা হয়। এর আগে এইসবের কোনো অস্তিত্ব ছিল না। শৃঙ্খলা বিধানের লক্ষ্যে দুর্বৃত্ত, বিশেষ আদালত, বিশেষ সংক্ষিপ্ত আদালত ইত্যাদি এবং পদমর্যাদা নির্ধারণের ক্ষেত্রে ঊর্ধ্বতন অফিসার, অধস্তন অফিসার ইত্যাদি সংজ্ঞাগুলো ব্যাখ্যায়িত করা হয়। এর 4 নম্বর ধারায় নতুন একটি বিধান সংযোজিত করে বলা হয় যে রক্ষী বাহিনী হবে একটি সুশৃঙ্খল বাহিনী এবং সংবিধানের 152 ক অনুচ্ছেদে উল্লেখিত সুশৃঙ্খল বাহিনীর সাথে সামঞ্জস্যপূর্ণ। 5 নম্বর অনুচ্ছেদ পরিবর্তন করে বিরাট সংখ্যার ঊর্ধ্বতন অফিসার এবং একটি নতুন শ্রেণীর অধস্তন অফিসারের পদ সৃষ্টি করা হয়। এই সংশোধনী বলে যুগ্ম, উপ এবং সহকারী পরিচালক এবং লিডার, সিনিয়র ডেপুটি লিডার ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট লিডারের পদও সৃষ্টি করা হয়। অফিসার এবং রক্ষীদের মধ্যে শৃঙ্খলা আনয়নের জন্য 2টি বিশেষ ইউনিট গঠন করা হয় এবং এতদুদ্দেশ্যে 2টি নতুন অনুচ্ছেদ 10 ক ও 13 খ সংযুক্ত করা হয়। 10 ক
অনুচ্ছেদ ছিল পরিচালক বাদে সমস্ত অফিসার এবং রক্ষীর ক্ষেত্রে প্রযোজ্য। যেই সমস্ত অপরাধের প্রেক্ষিতে বিচার ও ডিসিপ্লিনারি অ্যাকশনের বিধান থাকে সেগুলোর মধ্যে ছিল বিদ্রোহ ও উস্কানি, ঊর্ধ্বতন অফিসারের সাথে অন্যায় আচরণ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো শত্রু বা অস্ত্রধারী কোনো রাষ্ট্রবিরোধী স্বার্থ সংরক্ষণ, অনধিকারের সাথে কমান্ডিং অফিসারকে পরিত্যাগ করা, কলহে লিপ্ত হওয়া, ছুটি ছাড়া গার্ড ত্যাগ করে চলে যাওয়া, বিনা অনুমতিতে কোনো সম্পত্তি লুটের উদ্দেশ্যে কারো বাড়িতে হানা দেয়া ইত্যাদি। এইসব কারণে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান থাকে এবং বিশেষ আদালতে এই সমস্ত বিচার পরিচালনার ব্যবস্থা রাখা হয়। একইভাবে 10 খ অনুচ্ছেদে পরিচালক ব্যতীত অফিসার এবং রক্ষীদের জন্য 25টি বিশেষভাবে চিহ্নিত অপরাধের প্রেক্ষিতে সংক্ষিপ্ত বিশেষ আদালতে বিচারের বিধান রাখা হয়। ওগুলোর মধ্যে ছিল উন্মত্ততা, কোনো সেন্ট্রিকে আঘাত করা, কর্তব্য পালনকালে জুয়া খেলা কিংবা অন্যান্য আইন বহির্ভূত কাজ করা, অধস্তনদের সাথে দুর্ব্যবহার করা ইত্যাদি। বিশেষ সংক্ষিপ্ত আদালতে বিচারের মাধ্যমে এই ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড এবং 2000 টাকা পর্যন্ত জরিমানার বিধান থাকে। 17 নম্বর অনুচ্ছেদ সংশোধন করে এই আইন আদেশ জারির দিন থেকে কার্যকর বলে ঘোষণা করা হয়। এটা আবারও উল্লেখ করা যেতে পারে, রক্ষী বাহিনী আয়তনে সম্প্রসারিত হওয়ার ফলে এই সংশোধনী আনা হয় এবং অনেক পিছনের তারিখ থেকে তা কার্যকর করার কথা হলেও প্রকৃতপক্ষে ইতিমধ্যেই তা বলবৎ করা হয়েছিল। রেজিমেন্ট, প্লাটুন ইত্যাদি নামকরণের ক্ষেত্রে বিবেচনা করলে এটা স্পষ্ট হয়ে ওঠে যে আসলে রক্ষী বাহিনী একটি নতুন বিশেষ ধরনের সামরিক বাহিনী হিসেবেই গড়ে তোলা হচ্ছিল। সংশোধনীর মাধ্যমে রক্ষী বাহিনীর মধ্যে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বিধানের ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু আচরণবিধির অনুপস্থিতিতে জনগণের সঙ্গে রক্ষী বাহিনীর সদস্যদের আচরণ আগের মতোই থেকে যায়। বরং এই সংশোধনীর প্রয়োজনীয়তাটা এটাই প্রমাণ করে যে রক্ষী বাহিনীর অভ্যন্তরে বিশৃঙ্খলা বিদ্যমান ছিল এবং রক্ষী বাহিনীর বাড়াবাড়ি সম্পর্কে জনসাধারণের অভিযোগও একেবারে ভিত্তিহীন ছিল না। বাংলাদেশ দ্য এরা অফ শেখ মুজিবুর রহমান গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছেন জগলুল আলম, পৃষ্ঠা 74 থেকে 78 ও 83 থেকে 86। হায়দার আকবর খান রণর অভিজ্ঞতা। রক্ষী বাহিনীর উৎস যে কত শক্তিশালী এবং এর হাত যে রাজনৈতিকভাবে কত প্রসারিত ছিল, হায়দার আকবর খান রণ তার এক লেখায় সেটা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ঝিনুকের জীবনটা শেষ পর্যন্ত বেঁচে গেল, নাও বাঁচতে পারত। যদি ভাগ্যক্রমে ঘটনার যোগাযোগ এমনভাবে না হতো তাহলে সেই দিন সেই তরুণ পৃথিবী থেকে হারিয়ে যেত। কতজনই বা তার নাম জানত? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই সদ্য ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর দমন অভিযানের শিকার যারা হয়েছেন তাদের কয়জনের নাম আমরা জানি। বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন বামপন্থী দল বলছে আওয়ামী লীগের 3.5 বছরের রাজত্বকালে কয়েক হাজার দেশপ্রেমী বামপন্থী কর্মীকে মারা হয়েছে, কিন্তু সঠিক সংখ্যা কে দিতে পারে? হত্যা হয়েছে অনেক এবং তা যে হাজারের ঘরে তাতে কোনো সন্দেহই নেই। সেদিন এক আড্ডায় রাজনীতির নানা ব্যাপার স্যাপার নিয়ে আলাপ হচ্ছিল। কথা প্রসঙ্গে উঠল শেখ হাসিনার প্রায়শ উচ্চারিত একটি বক্তব্য প্রসঙ্গ, 75-এর পরিবর্তনের পর থেকেই নাকি এদেশে হত্যার রাজনীতি শুরু হয়েছে। কথাটা যে কত বড় মিথ্যা তা ব্যাখ্যা করার প্রয়োজন নেই, কারণ 75-এর পূর্ববর্তী আর কোনো হত্যার খবর কেউ না রাখলেও সিরাজ শিকদারের হত্যার খবর তো কারো অজানা নয়। তবে এই সময়কালে একমাত্র সিরাজ শিকদারকেই হত্যা করা হয়নি। এই হত্যার তালিকায় কয়েক হাজার নাম হবে। ওই তালিকায় হয়তো আরও একটি নাম যুক্ত হতো, ঝিনুকের নাম, কিন্তু শেষ পর্যন্ত ঝিনুক বেঁচে গিয়েছিল। সেই দিনকার আড্ডায় ওই আলোচনার প্রসঙ্গ ধরেই বলেছিলাম ঝিনুকের কাহিনী। ঢাকার নিকটস্থ শিবপুর উপজেলার যুবক মুজিবুর রহমান, ডাকনাম ঝিনুক। 1971 সালে সে ছিল একজন সাহসী তরুণ মুক্তিযোদ্ধা। 1974 সাল, তারিখটা ঠিক মনে নেই, ঝিনুকে গ্রেফতার করা হলো মতিঝিলের একটি রেস্তোরাঁ মধুবন থেকে। তখন বিকেল 4টা 4:30 হবে। খবরটা নিয়ে এলো ঝিনুকের এক বন্ধু। এতটুকুই শুধু খবর নয়, আরও খবর আছে। আজই রাত 11টার মধ্যে ঝিনুককে মেরে ফেলা হবে, রক্ষী বাহিনীর সিদ্ধান্ত। ঝিনুক ভাসানি ন্যাপ করত, বন্ধুটিও পাকিস্তান আমলে তাই করত, কিন্তু স্বাধীনতার পর সে আওয়ামী লীগ ও যুবলীগে যোগদান করেছে এবং সামান্য কিছু ব্যবসার সুযোগ পেয়েছে। দলীয় সোর্স থেকেই সে জেনেছে রক্ষী বাহিনীর এই সিদ্ধান্তের কথা। বন্ধুটি যতই এখন আওয়ামী লীগ করুক বা যুবলীগ করুক না কেন, পুরনো বন্ধুর এই খবর তাকে বিচলিত না করে পারেনি। কিন্তু কিভাবে বন্ধুর জীবন রক্ষা করা যায়? সে নিজে দলের যে নিচু পর্যায়ে অবস্থান করে তাতে তার পক্ষে কিছুই করা সম্ভব নয়। তাই সে প্রায় উদ্ভ্রান্তের মতোই ছুটে এসেছে আমার কাছে। আমরা যারা তখন বিরোধী দলে ছিলাম,
দলীয় কার্যালয়ে তখন ছিলাম আমি, বন্ধু মেনন ও কাজী জাফর আহমেদ। কিন্তু আমরাই বা কীভাবে বাঁচাবো? ফোন করলাম রক্ষী বাহিনীর প্রধানকে, তাকে পাওয়া গেল না। যোগাযোগ করলাম ঢাকার ডিসি ও এসপিকে, তারা জানালেন রক্ষী বাহিনী ধরেছে, তাদের কিছুই করার নেই। উপায়ান্তর না দেখে গেলাম জনৈক প্রভাবশালী মন্ত্রীর কাছে, এখন তিনি মৃত। তাকে ঘটনাটা বললাম। মন্ত্রী জিজ্ঞেস করলেন কখন ধরেছে? বললাম বিকাল 4টায়। মন্ত্রী সান্ত্বনা দিয়ে বললেন দিনের বেলায় সবার সামনে থেকে ধরলে মারা হবে না, ভয় নেই। বলাই বাহুল্য, এই অভয়বাণীতে আশ্বস্ত হওয়ার কোনো কারণ নেই। বললাম যদি মারে? মন্ত্রী বললেন দেন আই শ্যাল নট লেট ইট গো আনপ্রোটেস্টেড। আমি বললাম প্রোটেস্ট করে কি হবে? জীবন কি ফিরে পাওয়া যাবে? যাই হোক, কোনো কাজ হলো না, ফিরে এলাম। শেষ পর্যন্ত ঠিক করলাম সর্বোচ্চ অথরিটিকেই একবার অ্যাপ্রোচ করা যাক। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকেই সরাসরি টেলিফোন করা হলো। তিনি তখন 32 নম্বরের বাসভবনে ছিলেন। তিনি ফোন ধরলেন এবং আমাদের কথা শুনলেন। তারপর জিজ্ঞেস করলেন কে ধরেছে? রক্ষী বাহিনীর নাম শুনে তিনি আবার বললেন ঠিক করে বল, কে ধরেছে? রক্ষী বাহিনী না স্পেশাল পুলিশ? তিনি আরও বললেন রক্ষী বাহিনীর এই অথরিটি নেই। এই কথার তাৎপর্য তখন ঠিক বুঝিনি। বোধহয় ঢাকা শহরে রক্ষী বাহিনীর তৎপরতা চালানোর এখতিয়ার ছিল না। ঢাকার জন্য রয়েছে স্পেশাল পুলিশ। স্পেশাল পুলিশেরও বহু লোমহর্ষক কাহিনী তখন আমাদের জানা ছিল। তবে ঝিনুকের কেসটা শিবপুরের, ঢাকার বাইরের, তাই রক্ষী বাহিনী গ্রেফতার করেছে। যাই হোক, প্রধানমন্ত্রী কথা দিলেন আমি এখনই খবর নিচ্ছি। পরে জানতে পেরেছি তিনি তৎক্ষণাৎ হস্তক্ষেপ করেন এবং ঝিনুককে আর মারা হয়নি। শুধু তাই নয়, পরদিন সকালে সে মুক্ত হয়ে রক্ষী বাহিনীর ক্যাম্প থেকে বেরিয়ে এলো। এমনকি তার বিরুদ্ধে কোনো মামলাও দায়ের করা হয়নি। বস্তুত বিরোধী দল করে এই ছাড়া তার বিরুদ্ধে মামলা দায়ের করার মতো কোনো ঘটনাও ছিল না। ঝিনুক নিশ্চয়ই প্রাণ রক্ষার জন্য শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞ থাকবে, কিন্তু গোটা ঘটনাটিকে কিভাবে ব্যাখ্যা করব? এটা কি ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তির মহানুভবতারই একটি দৃষ্টান্ত? তিনি যদি মহানুভব হয়েও থাকেন, তবুও তো প্রশ্ন থেকে যায় কয় জায়গায় কয়জন এইরকম সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জীবন ভিক্ষার আর্জি পেশ করার সুযোগ পেয়েছে? বস্তুত তখন সারা দেশেই রক্ষী বাহিনীর হত্যাকাণ্ডের এক তাণ্ডব লীলা চলছিল। যশোরের ঝিনাইদহের কালীগঞ্জের এক ক্যাম্পে রক্ষী বাহিনীর ক্যাম্প উঠে গেলে সেখানে এক গণকবর আবিষ্কার করা হলো। 60টি কঙ্কাল পাওয়া গিয়েছিল। তাহলে রাজনৈতিক হত্যা 75-এর পর থেকে শুরু হয়নি, সবকটি আমলেই রাজনৈতিক হত্যা হয়েছে এবং এইসব হত্যার পিছনে ক্ষমতাসীন শাসক দলই ছিল। মুজিব আমলে হয়েছে, মুশতাক আমলে হয়েছে, জিয়ার আমলে হয়েছে, এই আমলেও হয়েছে। কমিউনিস্ট আন্তর্জাতিকের সাধারণ সম্পাদক জর্জ ডিমিটভ সমাজতান্ত্রিক বুলগেরিয়ার প্রতিষ্ঠাতা বলেছিলেন এখন সব পুঁজিবাদী দেশেই কম বেশি ফ্যাসিবাদের ঝোঁক দেখা যায়। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলির ক্ষেত্রে এই কথা আরও বেশি করে সত্য। ফ্যাসিবাদী প্রবণতার অবিচ্ছেদ্য অংশ হচ্ছে রাজনৈতিক হত্যা। শাসক গোষ্ঠী রাজনৈতিক হত্যা চালায়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে কোনো কোনো বিরোধী দলও শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা চালায়, যেমন আমাদের দেশে চালিয়েছে সর্বহারা পার্টি, গণবাহিনী ও মার্ক্সবাদী লেনিনবাদী নামধারী কোনো কোনো দল। কিন্তু এই সব বিরোধী দলের যত না শাসক দলের লোক মেরেছে, তার চেয়ে অনেক বেশি মেরেছে শাসক দল। উপরন্তু প্রতিটি সরকারের ক্ষেত্রেই দেখা যায় শাসক দলই প্রথম হত্যা শুরু করে। সর্বোপরি যদি শাসক দল গণতন্ত্রকে শ্রদ্ধা প্রদর্শন করে, যদি আইনের প্রতি তাদের আনুগত্য থাকে, তবে বিরোধী দলের সশস্ত্র তৎপরতা বিকাশ তো দূরের কথা, জন্মও নিতে পারে না। কিন্তু হায়, এত যদি কি কখনো সত্য হতে পারে? আমাদের মতো দেশে লুটেরা ধনিক শ্রেণীর প্রতিনিধি শাসকেরা কেউই গণতন্ত্রের প্রতি আস্থা রাখতে পারে না। রাজনৈতিক হত্যা প্রধানত হয় বিরোধী দলকে নিঃশেষ করার জন্য। সব হত্যার কেন্দ্রে কেন্দ্রীয় রাজনৈতিক সিদ্ধান্ত থাকে না। শাসক দলের স্থানীয় নেতারাই সাধারণত স্থানীয় প্রতিপক্ষকে শেষ করে ফেলার জন্য কাপুরুষের মতো হত্যার পথ বেছে নেয়। আবার একই দলের মধ্যে প্রতিপক্ষকে শেষ করার জন্যও খুনোখুনি হয়। বাংলাদেশে এই ঘটনাও অনেক আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার 1 মাসের মধ্যেই আগরতলা মামলার আসামি স্টুয়ার্ট মুজিবকে হত্যা করা হলো। এখানে খুনি এবং যাকে খুন করা হলো উভয় পক্ষই আওয়ামী লীগের। 1972-এর জানুয়ারি মাসে ঢাকায় প্রকাশ্য রাজপথ থেকে সশস্ত্র ব্যক্তিরা স্টুয়ার্ট মুজিবকে তুলে নিয়ে হত্যা করে। প্রায় কাছাকাছি সময়ে হত্যা করা হয় নরসিংদীর বীর মুক্তিযোদ্ধা নেভাল সিরাজকে। নেভাল সিরাজ ছিলেন ভাসানী ন্যাপের লোক এবং নরসিংদী অঞ্চলের মুক্তিযুদ্ধের প্রধান নেতা। একদিন বিকেলে কোনো অজানা গুপ্তঘাতকের গুলিতে তিনি নিহত হলেন। তবে গুপ্তঘাতক কারা তা একেবারে অজানা ছিল না। তারা ছিল স্থানীয় মুজিব বাহিনীর লোকজন। স্বাধীনতার উষালগ্নেই এইভাবে শুরু হলো হত্যার রাজনীতি। সেই সময়ের কথা যাদের স্মরণে আছে তাদের নিশ্চয়ই মনে আছে মহসিন হলের টিভি রুমে 7 জন ছাত্রকে গুলি করে হত্যার কাহিনী।
এই ঘটনাটি ঘটেছিল শাসক আওয়ামী লীগের ছাত্র সংগঠনের অন্তর্বিরোধের কারণে। হত্যাকারী হিসেবে চিহ্নিত হন শফিউল আলম প্রধান। তখন তিনি মুজিববাদী ছাত্রলীগ নেতা। প্রধান পরে গ্রেফতার হন, কিন্তু জিয়াউর রহমান আমলে তিনি মুক্তও হন। মহসিন হলের হত্যাকাণ্ডের কিছুদিন আগে আরেকটি ঘটনা ঘটে জগন্নাথ হলের কাছে। সন্ধ্যাবেলায় 4 জন যুবককে হাত পা বাঁধা অবস্থায় গুলি করে হত্যা করা হয়। কে বা কারা তা জানা যায়নি, তবে ধারণা করা হয় একটি সরকারি সংস্থায় পরিকল্পিতভাবে এই হত্যা সংগঠিত করে। বিরোধী দলকে নিশ্চিহ্ন করার প্রয়াসে সরকারি পর্যায়ে সংগঠিত করা হয় স্পেশাল পুলিশ ও রক্ষী বাহিনী। এছাড়া আরও ছিল শাসক দলের রাজনৈতিক কর্মীদের উচ্ছৃঙ্খল সশস্ত্র গুন্ডা বাহিনী। তারা সন্ত্রাস চালাতো, ইচ্ছামতো খুন করার স্বাধীনতা তাদের ছিল। পুলিশ তাদের দেখেও না দেখার ভান করত, অথবা পরোক্ষভাবে সাহায্যই করত। ফ্যাসিস্ট ইতালির বর্ণনা দিতে গিয়ে মার্কিন সাংবাদিক জে কার্টার নিউ ইয়র্ক টাইমসে লিখেছিলেন 1921 সালে, সারা ইতালিতে ফ্যাসিস্টরা তাদের বিরোধীদের মারধর করার অবাধ স্বাধীনতা পেয়েছে, অথচ সরকার নিরপেক্ষতার ভান ধরেছে। লা ফ্যাসিজম নামক বইতে ফ্যাসিস্ট সম্পর্কে জি প্রাজোলিনি লিখেছেন, তারা অর্থাৎ ফ্যাসিস্টরা সশস্ত্র বাহিনী রূপে চলাফেরা করতে পারত, খুশিমতো হত্যা করতে পারত। তারা নিশ্চিত যে তাদের বিরুদ্ধে পুলিশ কিছু করবে না। আওয়ামী লীগ আমলে অবস্থাটা হুবহু এই রকমই ছিল। রাজশাহীর তানোর অঞ্চলে রক্ষী বাহিনী চালিয়েছিল সংগঠিত হত্যাকাণ্ড বিরোধী সাম্যবাদী দলকে নিশ্চিহ্ন করার জন্য। জাসদ গঠনের পরপরই শাসক দলের সশস্ত্র গুন্ডা বাহিনী হত্যা করল জাসদ নেতা সিদ্দিক মাস্টারকে 1972-এর 12ই নভেম্বর। একইভাবে 1974 সালে হত্যা করা হলো জাসদ নেতা অ্যাডভোকেট মোশাররফকে 3রা জুন 1974। খুন করা হলো জাসদ সমর্থক ছাত্রনেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রোকনকে। একদিন গভীর রাতে প্রেমানন্দের বাসগৃহ ঘিরে ফেলল রক্ষী বাহিনী। প্রেমানন্দ দাস মুন্সিগঞ্জের লেনিনবাদী কমিউনিস্ট পার্টির নেতা। রক্ষী বাহিনী জানালার ফাঁক দিয়ে রাইফেল তাক করল ঘুমন্ত প্রেমানন্দের দিকে, তারপর গুলি চালিয়ে হত্যা করল। আর কত ঘটনা বলবো, বলে কি শেষ করা যাবে? স্বাধীনতা উত্তর রাজনৈতিক হত্যাকাণ্ড, তারকালোক ডাইজেস্ট, জানুয়ারি 1987, পৃষ্ঠা 10 থেকে 15। রক্ষী বাহিনীতে কারা ঠাঁই পাচ্ছে শীর্ষক প্রতিবেদনে সাপ্তাহিক মুখপত্র পত্রিকায় লেখা হয়, স্বাধীনতার পর দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য গঠন করা হয়েছে রকমারি বাহিনী। এইসব বাহিনী গঠন করে শান্তি রক্ষা কতটুকু সম্ভব হচ্ছে সেই কথা জনসাধারণ ভালো করেই ওয়াকিবহাল আছেন। তবে এই রং বেরঙের বাহিনীর দৌরাত্ম্যে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া তো দূরের কথা, বরঞ্চ অবস্থা আরও বেগতিক আকার ধারণ করেছে। প্রায়ই দেখা গেছে যে একই ঘটনায় বিভিন্ন বাহিনীর হস্তক্ষেপের ফলে আইনগত ব্যবস্থা নেওয়া তো দূরে থাক, বরঞ্চ এর ফলে অনেক অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়েছে। অনেক সময় এই সকল ঘটনাকে কেন্দ্র করে দুই পরস্পর বিরোধী বাহিনীর মধ্যে সংঘর্ষের সূত্রপাতও হয়েছে। বাহিনীদের এহেন হামবড়াই কাণ্ড কারখানার জন্য সরকার দায়ী, কারণ এইসব বাহিনী গড়ে তোলার পেছনে সুষ্ঠু পরিকল্পনা এবং সুচিন্তিত বিচার বিবেচনার অভাব ছিল। তাছাড়া গঠন করার সময় এই বাহিনীদের আওতার সীমারেখা সুনির্দিষ্ট করা হয়নি, এদের তৈরি করে ছেড়ে দেওয়া হয়েছে। ভাবটা যেন তোদের ছেড়ে দিলাম, চড়ে বড়ে খা। এদের দৌরাত্ম্যে জনসাধারণের জীবন ওষ্ঠাগত। পুলিশ বাহিনী বিপর্যস্ত, কারণ পুলিশ বাহিনী আর কোথাও পাত্তা পাচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রেই এই ইত্যকার বাহিনীরা অযাচিতভাবে পুলিশের কাজে নাক গলাচ্ছে। এর পরিণতি কি তা সময়ই প্রমাণ করবে, তবে এটা জলবৎ পরিষ্কার যে এর ফল শুভ হবে না। সময় থাকতে সচেতন হওয়া কি সরকারের পক্ষে ভালো নয়? এই প্রসঙ্গে দেশের রক্ষী বাহিনীর কথা উল্লেখ করা যেতে পারে। সাম্প্রতিককালে কারফিউর নামে রক্ষী বাহিনীর হাতে সাধারণ মানুষের হেনস্থা হওয়ার অনেক চাঞ্চল্যকর সংবাদ দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া গেছে। আইনের নামে এহেন রসিকতার অর্থ জনসাধারণের কাছে দুর্বোধ্য ঠেকছে। তারা হৃদয়ঙ্গম করেছে বিগত 25 বছরের তোগলকি ভূত বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত হয়নি। যা হোক, এ গেল বাহিনীর কার্যকলাপের কথা। এছাড়াও শোনা যাচ্ছে যে রক্ষী বাহিনীতে লোক নিয়োগে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কয়েকটা বিশেষ জেলা ছাড়া অন্য এলাকার লোকেদের রক্ষী বাহিনীতে নেওয়া হয় না। তবে কি অন্য জায়গার লোক রক্ষী বাহিনীতে জায়গা পাওয়ার উপযুক্ত নয়? আসল কারণ তা নয়। রক্ষী বাহিনীকে মূলত বিরোধীদের এক হাত দেখানোর জন্য ঠেঙ্গানিয়া বাহিনীতে ভারতের সিআরপি গোত্রীয়তে পরিণত করার ষড়যন্ত্র করা হচ্ছে। টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনীর জন্য তাই রক্ষী বাহিনীতে প্রবেশের দ্বার উন্মুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নির্বাচনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ হলগুলোতে কাদেরিয়া বাহিনীর আনাগোনা এবং মুজিববাদ বিরোধীদের ঠেঙানোর খায়েশ এই কথাই প্রমাণ করছে যে তারা বিশুদ্ধ বাদ প্রেমিক। রক্ষী বাহিনীতে তাই কাদেরিয়া গোষ্ঠীর এত কদর। মুখপত্র 10ই শ্রাবণ,
1379 বাংলা। রক্ষী বাহিনী সহ বিভিন্ন প্রাইভেট বাহিনী গঠনের কারণ সম্পর্কে সাপ্তাহিক হক কথা লিখেছিল, বাংলাদেশ বামপন্থীদের ভাগ্যাকাশে মহাদুর্যোগ নেমে আসছে বললে আজ আর মোটেই বাড়িয়ে বলা হবে না। আর নেমে আসবারই বাকি রয়েছে কি তাও আমরা ভেবে পাচ্ছি না। একসময় জামায়াত ইসলামীকে দিয়ে যে পরিকল্পনা কার্যকরী করার ছিল স্বাধীন বাংলাদেশে, তারই পুনরাবৃত্তি হবার সকল আলামত দেখা দিয়েছে। একটি বিদেশি গোয়েন্দা সংস্থা বিশেষ প্রোগ্রামে এদেশে কাজ করে যাচ্ছে। তাদের হিসেব হলো বাংলাদেশে 1.25 লক্ষ বামপন্থী কর্মীকে হত্যা করতে হবে, তা না হলে শোষণের হাতিয়ার মজবুত রাখা যাবে না। এসব বামপন্থী বলতে বোঝানো হয়েছে বিশেষ করে তাদেরকেই যারা মার্ক্সবাদ মাওবাদে বিশ্বাসী, মার্কিন সাম্রাজ্যবাদ ও এর দালাল বিরোধী, সোভিয়েত সংশোধনবাদ ও তার প্রভাব কিংবা হস্তক্ষেপ বিরোধী, ভারতীয় শাসক ও বণিক গোষ্ঠীর শোষণ বিরোধী, এবং যারা খাঁটি জাতীয়তাবাদী হিসেবে যে কোনো প্রকার শোষণ ব্যবস্থার বিরোধী ও শ্রমিক জগতের প্রগতিশীল কর্মী, কৃষক সমাজের ত্যাগী সুহৃদ, শিক্ষা প্রতিষ্ঠানের সচেতন আন্দোলনকারী, কারিগর ও প্রশাসনের দক্ষ বামপন্থী, সবাই কোনো না কোনো উপায়ে এই মহা ষড়যন্ত্রের শিকার। সম্প্রতি ভারত এবং বাংলাদেশ সরকারের মধ্যে প্রগতিশীল কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক একটা বোঝাপড়া হয়েছে। তাতে উভয় দেশের মধ্যে অস্ত্র পাচার এবং বামপন্থী দমনজনিত খবরাখবর আদান প্রদানের শর্ত রয়েছে। পার্বত্য চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় সৈন্যের অপারেশন এর প্রাথমিক আলামত। স্বাধীনতা সংগ্রাম চলাকালে বরিশাল, খুলনা, যশোর, পাবনা ও টাঙ্গাইলে বহু বামপন্থী মুক্তিসেনাকে হত্যা করা হয়েছে। পাক বাহিনীর মতো মুজিবওয়ালারা বামপন্থী ছাত্রীদেরকে অপহরণ, ধর্ষণ ও হত্যা করেছে। যেসব বামপন্থী মুক্তিযোদ্ধা পাক ফৌজের কবল থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকা মুক্ত করার গৌরব অর্জন করেছে, তাদেরকেও পরিকল্পিত পন্থায় হত্যা করা হয়েছে। এমনকি ওসমান আলী, শামসুর রহমান, আজিজুল হক, আখতারুজ্জামান বাদশাহ, বাহেজ আলী ফ্যাসিস্ট মুজিববাদীদের হাতে প্রাণ হারিয়েছেন। পাবনা ও সিরাজগঞ্জের স্কুল কলেজ প্রাঙ্গণে দিবালোকে কয়েকজন বামপন্থী ছাত্রকে হত্যা এবং ছাত্রীকে অপহরণের রেকর্ড প্রতিষ্ঠিত হয়েছে। জয়পুরহাট কলেজের ছাত্রী রাফিয়া খানমকে গত জানুয়ারি মাসে এই পশুরা গুম করেছে। রাজধানী ঢাকায়ও অসংখ্য অপহরণ ও হত্যা অবলীলাক্রমে চলছে। এই ঘটনা প্রবাহ কি যোগসূত্রবিহীন কিংবা বিচ্ছিন্ন? মোটেই নয়, বরং এর সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে আওয়ামী লীগের লাল বাহিনী গঠনের ইতিহাস। হক কথা, 26শে মে 1972। সাপ্তাহিক গণশক্তিতে লেখা হয়, ভারতীয় সামরিক বাহিনীর একটি বিমানটির নম্বর C-130 হারকিউলিস, এর গায়ে অঙ্কিত রক্ষী বাহিনী, এর পাইলট একজন শিখ। প্রতি রাতে এই বিমানটি ঢাকা ও দিল্লির মধ্যে যাতায়াত করে গভীর রাতে। দিল্লি থেকে দৈনন্দিন নির্দেশ গ্রহণ এবং রিপোর্ট প্রদান করাটাই হচ্ছে এই বিমানের কাজ। তারপরও কি আমাদের বিশ্বাস করতে হবে যে রক্ষী বাহিনী ভারতীয় সেনাবাহিনীর অংশ নয় এবং এর উপর নির্ভরশীল শেখ মুজিবের সরকার দিল্লির নির্দেশ মোতাবেক চলে না? গণশক্তি, প্রথম সপ্তাহ, জানুয়ারি 1975। আব্দুর রহিম আজাদ ও শাহ আহমদ রেজা লিখেছেন, প্রথম থেকেই সরকারের সমালোচনা এবং বিরোধী রাজনীতিকে সহিংস পন্থায় দমন ও তার মূলোৎপাটনের প্রচেষ্টার কারণে মুসলিম লীগ অনুসৃত নীতির অনুসরণে সরকার বিরোধিতা মাত্রই আওয়ামী লীগ এবং রাষ্ট্র এবং স্বাধীনতার বিরুদ্ধাচরণ হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টা চালিয়েছে। সেই সাথে বিরামহীনভাবে ছিল স্বাধীনতা যুদ্ধের সমুদায় কৃতিত্ব দখলের প্রচেষ্টাও। এর ফলে একদিকে গণতান্ত্রিক বিরোধী দল এবং নিয়মতান্ত্রিক রাজনীতির সুস্থ বিকাশ ব্যাহত হয়েছিল, অন্যদিকে সরকারি নির্দেশ ও তত্ত্বাবধানে পরিচালিত সশস্ত্র সন্ত্রাসের পরিণামে দেশ ক্রমাগত গৃহযুদ্ধের দিকে যাত্রা শুরু করেছিল। সন্ত্রাসের এই প্রক্রিয়াকে সারা দেশে সম্প্রসারিত করা হয়েছিল। আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ এবং ছাত্রলীগ ছাড়াও লাল বাহিনী, নীল বাহিনী, আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী এবং জাতীয় রক্ষী বাহিনী সহ বিভিন্ন সরকারি ও প্রাইভেট সশস্ত্র বাহিনীকে সরকার বিরোধীদের দমনের উদ্দেশ্যে লেলিয়ে দেওয়া হয়েছিল। সরকারি রেকর্ড মতে এদের আক্রমণে নিহত হয়েছেন 37,000 রাজনৈতিক কর্মী, শ্রমিক ও নিরীহ সাধারণ মানুষ। ঢাকা, টঙ্গী, চট্টগ্রাম সহ শিল্পাঞ্চলগুলোতে এমনকি এলএমজির ব্রাস ফায়ারও চলেছে। নির্বিবাদে পণ্ড করা হয়েছে প্রতিপক্ষের সমাবেশ, মিছিল এবং হরতাল। শেখ মুজিব প্রকাশ্যেই নকশাল দমনের নামে বামপন্থীদের হত্যার হুমকি উচ্চারণ করেছেন। লাল ঘোড়া দাবড়ায় দেওয়ার কথা বলেছেন, সুন্দরী কাঠের লাঠি হাতে নেওয়ার কথা বলেছেন এবং সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদারকে হত্যার পর জাতীয় সংসদের মতো পবিত্র স্থানে দাঁড়িয়েও এই বলে আস্ফালন করেছেন, কোথায় সিরাজ শিকদার? শেখ মুজিবকে অনুসরণ করেছিলেন তার সহযোগীরাও।
আওয়ামী লীগের বি টিম নামে তৎকালে পরিচিত সিপিবির নেতা মণি সিংহ বায়তুল মোকাররমের প্রকাশ্য জনসমাবেশে দাঁড়িয়ে মাওলানা ভাসানীকে টুকরা টুকরা করে ফেলার হুমকি দিয়েছিলেন। এমনইতর নীতি ও হুমকির সূত্র ধরেই দেশের সর্বত্রই প্রচণ্ড দমন এবং হত্যাকাণ্ডের সংখ্যাহীন ঘটনা ঘটেছিল। যশোরের কালীগঞ্জ এলাকায় রক্ষী বাহিনীর একটি ক্যাম্পের গণকবরেই পরবর্তীকালে ৬০টি কঙ্কাল পাওয়া গিয়েছিল। রাজশাহীর তানোর এবং আত্রাই সহ বিভিন্ন স্থানেও একই ধরনের গণকবর আবিষ্কৃত হয়েছিল। তাছাড়া পাবনা ও সিরাজগঞ্জের জেল থেকে বন্দীদের তুলে নিয়ে হত্যা করার মতো ঘটনাও এই আমলে একাধিক ঘটেছে। বাংলাদেশের রাজনীতি, প্রকৃতি ও প্রবণতা, ২১ দফা থেকে ৫ দফা, পৃষ্ঠা ৩৩। যুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় মেজর জেনারেল ওবানের পরিচালনায় দেরাদুনের ট্রেনিংপ্রাপ্ত কর্মী, বিশেষ করে তোফায়েল গ্রুপের ছেলেদের নিয়ে বাংলাদেশ লিবারেশন ফোর্স অর্থাৎ BLF নামে অপর একটি বাহিনী বা মুজিব বাহিনী গঠিত হয়। এই বাহিনীর কাজ ছিল মুক্তিবাহিনীতে কর্মরত কমিউনিস্ট বা প্রগতিশীল কর্মীদের হত্যা করে আওয়ামী লীগের নেতৃত্ব বজায় রাখা। সূত্র বাংলাদেশ কমিউনিস্ট আন্দোলন, আবু জাফর মোস্তফা সাদেক, পৃষ্ঠা ৫৭। জাতির জনক তখন জনকের জনক সামাজিক সাম্রাজ্যবাদ এবং জনকের জননী সম্প্রসারণবাদের হাতে বন্দী, তাদের হুকুমের চাকর। জনক জননী যাকে বন্দি করার হুকুম করেছে, বন্দি তাকেই বন্দি করে কারাগারে নিক্ষেপ করেছে, কিংবা রক্ষী বাহিনীকে দিয়ে বাংলাদেশ নামক দোজক থেকে সোজা বেহেস্তে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ রুশ ভারতের নির্দেশে রুশ ভারত বিরোধীদের, বিশেষ করে নকশাল বিপ্লবীদের নির্বিচারে হত্যা করা হয়েছে। ভারতের হুকুমেই শুদ্ধি অভিযানের নামে প্রশাসন যন্ত্রের বিভিন্ন বিভাগ থেকে রুশ ভারত বিরোধী সন্দেহে কর্মচারীদের দ্রুত অপসারণ করা হয়েছিল এবং সেই স্থলে রুশ ভারতের পছন্দসই লোকদের বসানো হয়েছিল। সেনাবাহিনীকে গুরুত্বহীন, রক্ষী বাহিনীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনী করা হয়েছিল। ইন্দিরা গান্ধীর বিচার চাই, আসহাবুদ্দিন আহমেদ, পৃষ্ঠা ২৪। মুজিববাদ প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে উঠতে থাকলো একের পর এক বেসামরিক লাঠিয়াল বাহিনী, আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী, জয় বাংলা বাহিনী, লাল বাহিনী, এমনি বহু বাহিনী। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগার উপরে এই সব উচ্ছৃঙ্খল বাহিনী দোর্দণ্ড প্রতাপে চালাতে থাকলো হয়রানি, নির্যাতন, যাকে তাকে যখন তখন দিতে থাকলো হুমকি। কথামালার রাজনীতি, রেজন সিদ্দিকী, পৃষ্ঠা ৪। সম্ভবত শেখ মুজিব বাংলাদেশের সবচেয়ে বড় রাজনীতিক, তাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয়। এত বড় নেতা, অথচ তিনি বুঝতে পারলেন না মুক্তিযোদ্ধাদের হাত থেকে অস্ত্র নিয়ে নিলে তার থাকে কি। তাকে নিরস্ত্র করার মানে তো বিপ্লবকে নিরস্ত্র করা, স্বাধীনতাকে নিরস্ত্র করা। মানুষ বিপ্লব করে ঘুণে ধরা অতীতে ফিরে যাবার জন্য তো নয়। কিন্তু অস্ত্রহীন সাওয়ারের মনে থাকে জিজ্ঞাসা, প্রাণে থাকে অস্ত্র হারানোর গ্লানি। তাই পিছুটান অস্বাভাবিক নয়। অস্ত্র হাতে মুক্তিযোদ্ধা কেবল সাহসী নয়, সে দায়িত্বশীল। কিন্তু মুক্তিযোদ্ধাদের কেবল অস্ত্র ফেরতই নেওয়া হয়নি, পুনর্বাসিত রাজাকারদের অস্ত্রের নিচে তাদের ঠেলে দেওয়া হয়েছিল। সব রাজাকারদের নির্বিচারে ক্ষমা করা হয়েছিল। শিক্ষা নামে শিক্ষাঙ্গনে নকল করার জন্য মুক্তিযোদ্ধাদের স্কুল কলেজে ফেরত পাঠানো হয়েছিল। দেশ শাসনে অংশগ্রহণেরও কোনো অবকাশ ছিল না মুক্তিযোদ্ধাদের। সমরাঙ্গন থেকে অপেক্ষাকৃত নিরাপদ দূরত্বে যেসব রাজনীতিবিদরা বসেছিলেন, তারাই বাংলাদেশ শাসনের সমস্ত ভার নিজেরাই গ্রাস করেন। ঐতিহাসিক কারণে শেখ মুজিব ছিলেন বিপ্লব থেকে, সমরাঙ্গন থেকে দূরে, অথচ সৃষ্টি করলেন মুজিববাদ। জনগণ তো দূরের কথা, স্বাধীনতার পক্ষের অন্য রাজনীতিবিদদেরও আওয়ামী লীগ ডাকেননি সরকারে অংশ নেওয়ার জন্য। তবে জনতাকে শাসনের জন্য সৃষ্টি করেছিলেন অপর রাজাকার জাতীয় ঘাতক বাহিনী, যার ঘৃণ্য নাম রক্ষী বাহিনী। এটাই ছিল বিপ্লবী জাতির বিরুদ্ধে আওয়ামী লীগ ও ভারত সরকারের চরম চক্রান্ত, বাংলাদেশের চরম দুর্ভাগ্য। এই কারণেই এসেছে পরবর্তীকালে অনস্বীকার্য পরিবর্তনসমূহ, যা সবসময় কাঙ্ক্ষিত ছিল না। জাফরুল্লাহ চৌধুরী, উত্তপ্ত জনপদ, বিচিত্রা, ১৬ বর্ষ ২৩ সংখ্যা। পূর্ব বাংলার প্রতি বিপ্লবী ক্ষমতা দখলের পর তারা তাদের নির্যাতন ও লুণ্ঠন জোরদার করেছে। তারা যত্রতত্র লুটতরাজ, হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, অর্থ সংগ্রহ, অগ্নিসংযোগ করেছে। পাক সামরিক ফ্যাসিস্টদের মতো তারাও বধ্যভূমি তৈরি করেছে। তারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের নির্যাতন ও নিয়ন্ত্রণ করেছে। এইভাবেই তারা মগের মুল্লুক কায়েম করেছে। সিরাজ শিকদার রচনা সংকলন, পৃষ্ঠা ৯১। সংসদে রক্ষী বাহিনী বিল পাশের অনেক আগে থেকেই রক্ষী বাহিনীর সন্ত্রাসী কার্যকলাপ শুরু হয়েছিল। ১৯৭৪ সালের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ অধিবেশনে কণ্ঠভোটে পাশ হয়েছিল রক্ষী বাহিনী বিল। তখন স্পিকার ছিলেন আব্দুল মালিক উকিল এবং প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদুল্লাহ। রক্ষী বাহিনী বিলটি উত্থাপন করেছিলেন তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী তাহের উদ্দিন ঠাকুর। এই বিলে
রক্ষী বাহিনীর অফিসারদের বিনা ওয়ারেন্টে গ্রেফতার, তল্লাশি ও আটক করার ক্ষমতা দেওয়া হয়। তখন স্পিকার আব্দুল মালেক উকিল বিলের উপর বিরোধী দলের বক্তব্যের কিছু অংশ প্রসিডিংস থেকে বাদ দেওয়ার কথা ঘোষণা দিলে বিরোধী দলীয় সদস্যরা ওয়াকআউট করেন। তাহেরউদ্দিন ঠাকুর তখন এই ওয়াকআউটের নিন্দা করেছিলেন।